নির্বাচন বানচালকারীদের স্বার্থে পিআর আন্দোলন, বলছে বিএনপি। ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তির পুনর্বাসনের শঙ্কা, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। নির্বাচনকে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি। যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপাত হবে। আবার প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে বসানো হচ্ছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠককাল, দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। আশা করি যে তারা নিজেদের আলাপ-আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছবে। যদি সমঝোতায় না পৌঁছে আমরা সরকারের কাছে আমরা সুপারিশ করব। সংকট অপেক্ষা করছে যদি আমরা ঐক্যমতে না পৌঁছতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাজ করে তাকে দেখার কথা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন, সোহরাওয়ার্দী হাসপাতালে এডিসের লার্ভা। প্রতিবেদন প্রচারের পর খোলা হলো ডেঙ্গু ওয়ার্ড, দেয়া হলো মশারি, পাল্টায়নি বাইরের চিত্র। নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ, ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা দেয়া হবে, কাঁটাতারের বেড়াও, সচেতন করতে বিজিবির মাইকিং। শহীদ মিনারের সর্বস্তরের শ্রদ্ধায় ভাষা সৈনিক কবি আহমদ রফিককে শেষ বিদায়। শোক র্যালি, শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান। এবং গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মত হামাস, পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু, স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দেশ। পিআর দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বানচালকারীদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় পিআরের দাবিতে আন্দোলনকারীরা তাদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের শঙ্কা তার। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। পিআর মানে আমি অনেক সময় বলেছি, এটা পার্মানেন্ট রেস্টলেসনেস। এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। যেসব দেশে পিআর আছে সেখানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এমন ব্যবস্থা চায় না জনগণ। ময়দানে এবং আলোচনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামাত। দ্বন্দ্বে না জড়িয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে বিএনপিও আওয়ামী লীগের মতো দেশ চালাতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন খেলাফত মজলিস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দায়ী ও ওয়াইজ সম্মেলন রাজধানীর মগবাজার আল ফালা মিলনায়তনে আসেন সংগঠনটির 5 শতাধিক আলেম প্রতিনিধি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো বিভাজনের রাজনীতি করে না তার দল। দেশকে এগিয়ে নিতে দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান তার। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতারা বলেন, ক্ষমতায় যেতে উন্মুখ একটি দল ইসলামের বিরুদ্ধে কথা বলছে। বিএনপিও আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেন তারা। আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী, আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী, আমাদেরকে বলছে মৌলবাদী। আওয়ামী লীগ যেই নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, এখন বাংলাদেশে বিএনপি সেই ধারাই তারা অব্যাহত রাখতে চাচ্ছে। এদিকে দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় করে খেলাফত মজলিস। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবিতে দেশব্যাপী গণসংযোগ, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। প্রশাসন সক্ষমতা, নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি। ভোটের রোডম্যাপ ঘোষণা হলেও সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেই বলেও অভিযোগ খেলাফত মজলিসের। সংস্কার সংক্রান্ত জুলাই সনদ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কাল বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। কমিশন সদস্য বদিউল আলম মজুমদারের মতে, সনদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে গভীর সংকটে পড়বে দেশ। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, সংস্কার নিয়ে কমিশনের উচ্চাকাঙ্ক্ষার কারণে সংকট তৈরি হয়েছে। 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যান নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত 15 ফেব্রুয়ারি থেকে আলোচনায় এখন পর্যন্ত 84টি প্রস্তাবে ঐকমত্য হলেও অনেক মৌলিক বিষয়ে এখনো মতভিন্নতা রয়েছে। সবচেয়ে জটিলতা দেখা দেয় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সংসদেই চূড়ান্ত ফয়সালা চায় বিএনপি, তবে সাংবিধানিক আদেশ বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আইনি বাধ্যবাধকতা চায় জামায়াত, এনসিপি সহ অন্য দলগুলো। এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সময় সংবাদকে জানান, আলোচনায় দলগুলো একমত না হলে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হবে। 5 তারিখে আমরা একত্রিত হব রাজনৈতিক দলের সাথে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চাইব যে তারা কি ঐক্যমত্যে পৌঁছেছে। ঐক্যমত্যে যদি পৌঁছে তাহলে তো কোনো সমস্যাই নেই। আমরা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে এবং স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে যেই পদ্ধতির ব্যাপারে তারা একমত হয়েছে সেই পদ্ধতিতে এটা বাস্তবায়িত হবে। যদি সমঝোতায় না পৌঁছে সরকারের কাছে আমরা সুপারিশ করব। সরকার আমাদের সুপারিশ অনুযায়ী কিংবা সুপারিশ রাখতেও পারে, নাও রাখতে পারে, সে সরকারের সিদ্ধান্ত। তবে জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে দেশ গভীর সংকটে পড়বে বলে মনে করেন বদিউল আলম মজুমদার। বাংলাদেশের ইতিহাসে যা ঘটেছে এই যে গত কয়েক মাসে, গত প্রায় 1 বছরে, যে এতগুলো রাজনৈতিক দল অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে দিনের পর দিন আলোচনা করেছে, যেটা কোনোদিন ঘটেনি, গত 54 বছরে আমাদের ঘটেনি। আমাদের যেটা সংকট অপেক্ষা করছে যদি আমরা ঐক্যমত্যে না বুঝতে পারি। জুলাই সনদ নিয়ে সংকটের জন্য কমিশনের উচ্চাকাঙ্ক্ষাকে দুষছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ। যতগুলো পদ্ধতি এখানে আলোচনা হচ্ছে, গণপরিষদ, এক্সট্রা কনস্টিটিউশনাল মেজার বা অন্যান্য যে সকল পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে হয় এটা সিম্পল ভোটিংয়ে গিয়ে, মানে ভোটিং, এই 30টা যে দল অংশগ্রহণ করছে ঐক্য পরিষদে,
তারা নিজেদের মধ্যে একটা ভোটিং করে এটা সিদ্ধান্ত নিতে পারে। দলগুলোর ভোটাভুটির মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসা দিয়ে ডেঙ্গু প্রতিরোধ নয়, এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু ছড়াচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে তারই প্রমাণ। আক্রান্তদের দেয়া হয়নি মশারিও। সময় সংবাদের প্রতিবেদন প্রচারের পর খোলা হয় আলাদা ডেঙ্গু ওয়ার্ড, রোগীদের দেয়া হয় মশারিও। তবে হাসপাতালের বাইরের চিত্র এখনও আগের মতোই। এম এ আজিজের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। শুধু জরুরি বিভাগ নয়, সোহরাওয়ার্দী হাসপাতালের চারপাশেও যেন চাষ হয় এডিস মশার। পরিত্যক্ত ডাবের খোসা, ওয়ান টাইম কাপ বা মাটির পাত্র, সবকিছুতেই জমে আছে পানি। জন্মাচ্ছে এডিসের লার্ভা। হাসপাতালটির ভেতরে ঢুকতেই 104 নম্বর ওয়ার্ডের সামনে এক বালতি পানি চোখে পড়ে সময় সংবাদের। কাছে গিয়ে দেখতেই হতবাক হই আমরা। পুরো বালতির পানি যেন এডিসের লার্ভায় ভরা। যেখানে বালতি রাখছে এটি খেয়াল করা হয়, কিন্তু যারা কাজ করে তাকে তো এটি দেখার কথা। ফেলে দেয়া হয় এডিসের লার্ভায় ভরা বালতির পানি। এবার ওয়ার্ড নয়, কেবিনে নজর দিতে চাই আমরা। তবে সেখানেও ডেঙ্গু চাষের ভয়াবহ চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। গাছের টব তৈরি করা হয়েছে প্লাস্টিক পাত্র দিয়ে। গাছ না থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জমে আছে পানি। তার মধ্যেই জন্মাচ্ছে এডিসের লার্ভা। হাসপাতালটির মধ্যেই যেভাবে মশা চাষ হচ্ছে, তা থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে রোগীদের জানতে ওয়ার্ডগুলোতে সময় সংবাদ। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেয়া হয়নি মশারি। তাদের কামড়ে অন্য রোগীদের মাঝেও স্বাচ্ছন্দ্যে ডেঙ্গু ছড়াচ্ছে মশারা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই। আসছি সকালে, ঠিক আছে, এখন পর্যন্ত মশারি দেয়নি। এবার সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত কর্মকর্তাদের ডেকে ধমকালেন তিনি। এত সময় ধরে এটা চোখের বাইরে পড়ে গেল কেন? এখন থাকছে কেন? এগুলো থাকবে কেন? এগুলা রিস্কে না? প্রতিবেদনটি প্রচারের মধ্যেই বদলে যায় হাসপাতালের ভেতরের চিত্র। ডেঙ্গুর জন্য খোলা হয় আলাদা ওয়ার্ড, রোগীদের দেয়া হয় নতুন মশারি। তবে হাসপাতালের বাইরের চিত্র এখনও আগের মতোই। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ নিয়েছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে বসানো হচ্ছে লাল পতাকা। নিয়মিত মাইকিং ও সভা করে সচেতন করা হচ্ছে স্থানীয়দের। অঙ্গ হারানো মানুষের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে মাইন বিস্ফোরণের ভয়াবহতা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বান্দরবনের নাইখংছড়ি সদর থেকে 13 কিলোমিটার দূরে আশারতলী সীমান্ত। দুর্গম পাহাড়ি সড়ক পেরিয়ে পৌঁছাতে হয় বিজিবির আশারতলী ভিউপিতে। সেখানে বিজিবির কর্মসূচিতে জড়ো হন শতাধিক মানুষ। উপস্থিত ছিলেন সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারানো অন্তত 16 জন। নাইখংছড়ি সীমান্তে দক্ষিণ মৌলভীকাটা এলাকার যুবক ওমর ফারুক। বয়স এখনো 25 পেরোয়নি তার, কিন্তু গেল জুন মাসে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়ে এখন তাকে হাঁটা চলার জন্য নির্ভর হতে হয়েছে ক্রেচের উপর। আমি মাইনে বিস্ফোরণ আহত, জীবনে সবচেয়ে বোকামি করছি ওটা। শুধু ওমর ফারুক নন, স্থলমাইন বিস্ফোরণে পা হারানো প্রত্যেকের গল্প প্রায় একই। ওটারে গিয়েছিলাম লোভের বশবর্ত হয়ে, কিন্তু যাওয়ার পর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এখন আমি তো শেষ, আর আমার বউ বাচ্চারাও নাকি এখন অবস্থা এইরকম। এমন পরিস্থিতিতে স্থলমাইন দুর্ঘটনা এড়াতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি প্রতিদিন মাইনের ভয়াবহতা নিয়ে করা হচ্ছে মাইকিং। তবে উপজেলা প্রশাসন ও বিজিবি বলছে নানামুখী তৎপরতার কারণে লোকজন সচেতন হচ্ছে। হয়তো আমাদের এই মেসেজটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তাই গত এক মাসে আমরা দেখেছি যে মাইন বিস্ফোরণের ঘটনাটা কমেছে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে। নাইখংছড়ি সীমান্তে 30টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট শনাক্ত করে লাল পতাকা টাঙানোর পাশাপাশি কাঁটাতারের বেড়া দিয়ে পথ রোধ করার উদ্যোগ নিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবান। সন্ধ্যার সময় আরও থাকছে।
ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। পরিবহন, বিক্রি, সংরক্ষণ ও দণ্ডনীয় অপরাধ। নির্দেশনা কার্যকরে তৎপর প্রশাসন। প্রজনন নির্বিঘ্ন করে উৎপাদন বাড়ানোর লক্ষ্য। সর্বস্তরের মানুষের ভালোবাসায় বিদায় জানানো হলো ভাষা সৈনিক কবি আহমদ রফিককে। শ্রদ্ধা জানান বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, রাজনৈতিক দল সহ শুভাকাঙ্ক্ষীরা। আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে দান করা হয় তার মরদেহ। স্বদেশ এখন মানচিত্রে আঁকা, সুশ্রী রঙিন পতাকায় লেখা। তবু খুঁজে ফিরি সবার স্বদেশ, জানি না সে চাওয়া কবে হবে শেষ। যেমন দেশটি দেখতে চেয়েছিলেন সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? কবিতার শেষ লাইনের মতো আমাদেরও বলতে হবে জানি না, কারণ উত্তর দেওয়ার জন্য আজ তিনি নেই। হয়তো কিছু চাওয়া অপূর্ণ রেখেই জগতের মায়া ত্যাগ করেছেন ভাষা সৈনিক আহমদ রফিক। 96 বছরের দীর্ঘ জীবন শেষ করলেও বাংলা সাহিত্য আর সংস্কৃতিতে তিনি হয়ে থাকবেন এক অবিচল আলো। শেষ বেলাতেও রচনা করে গেছেন অমর হওয়ার বাণী। মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য দান করেছেন মরণোত্তর দেহ। বারডেমে চিকিৎসারত অবস্থায় 2 অক্টোবর প্রয়াত হন তিনি। শনিবার বেলা 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ সর্বস্তরের মানুষ। সাহিত্য, শিল্প, সংস্কৃতি অঙ্গনে অনেক বড় একটা খালি হয়ে গেল জায়গা। এই জায়গা পূরণ হওয়ার নয়। ওনারা চলে যান না, ওনারা এই মাটি, এই আকাশ, এই দেশ সবকিছুর সাথে মিশে আছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এই ভাষা সৈনিককে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে বলতে পারেন তিনি প্রায় নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। উনি যে কীর্তি রেখে গেছেন, এই কীর্তি ওনাকে শুধু বাঁচিয়ে রাখবেন না, আমাদের আগামী দিনের চলার পথে পাথে হয়ে থাকবেন। সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্যে দিয়ে তার জীবনকে সম্পন্ন করেছেন, সেটা একটা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। 2 বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে পরিবহনে চাঁদা তোলার অভিযোগে 2 জনকে আটকের জেরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানায় সকালে শহরের আরশিনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা আদায় করছিল বেশ কয়েকজন। বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই এলাকা দিয়ে ফিরছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ 8 পুলিশ সদস্য। এ সময় 2 জনকে আটক করলে পুলিশের উপর সংঘবদ্ধ দল হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায় তাদের। হামলায় আহত হন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা সফল করতে সব অভয় আশ্রমে তৎপর প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড ও নৌ পুলিশ। মধ্যরাত থেকেই মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শূন্য। পদ্মা, মেঘনা ও পায়রায় কোনো জাল নৌকা দেখা যায়নি। নদীর পাড়ের ঘাটগুলো ফাঁকা। নিষেধাজ্ঞা সফল করতে নদীতে না গেলেও জেলেদের দাবি সময় উপযোগী হয়নি নিষেধাজ্ঞা। মাছ ধরা বন্ধের এ সময়ে চাল সহায়তা পাবেন নিবন্ধিত জেলেরা। দেশের বাইরের খবর। গাজা যুদ্ধ বন্ধের মার্কিন পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে হামাস। এদিকে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। অবশেষে গাজা যুদ্ধ বন্ধে আসার আলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফার একটি প্রস্তাবে আংশিক সম্মতি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে তারা। হামাস আরও জানিয়েছে, তারা গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। সংস্থাটি গঠিত হবে ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে। হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিতে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক। এদিকে ট্রাম্পের 20 দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF জানিয়েছে, পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছেন নেতানিয়াহু।
ট্রাম্পের আহ্বানের পরও গাজায় চলছে দখলদার বাহিনীর হামলা। উপত্যকার বিভিন্ন এলাকায় কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। বিসিবি নির্বাচন পেছানো অ্যাডহক কমিটি গঠন সহ 3 দাবি না মানলে সব লীগ বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন মনোনয়ন প্রত্যাহার করা ক্রীড়া সংগঠকরা। এই সিদ্ধান্তে একমত হয়েছে ঢাকার 48টি ক্লাব। প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশের ক্রিকেটকে ধ্বংসের পথে নিয়ে যাবে বলে মন্তব্য করেন ক্রীড়া সংগঠকরা। 5 অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোন ধরনের ক্রিকেটে দেশের কোন ক্লাব অংশ নেবে না। যদি এগুলির ব্যাপারে আদালত আমাদের পক্ষে রায় দেয়, ক্লাবগুলির পক্ষে, আমরা ক্লাবের অভিভাবক হিসেবে বলছি, তাহলে তো এই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে নির্বাচনটা। এই নির্বাচনটা হওয়ার কোনো সুযোগ থাকছে না। সন্ধ্যার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন বানচালকারীদের স্বার্থে পিআর আন্দোলন, বলছে বিএনপি। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের শঙ্কা, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক কাল। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন। সিদ্ধান্ত নেবে সরকার, সমাধান না হলে সংকটের শঙ্কা বদিউল আলমের। যারা কাজ করে তাকে দেখার কথা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন, সোহরাওয়ার্দী হাসপাতালে এডিসের লার্ভা। প্রতিবেদন প্রচারের পর খোলা হলো ডেঙ্গু ওয়ার্ড, দেয়া হলো মশারি, পাল্টায়নি বাইরের চিত্র। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। রোজা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।